নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। আন্দোলনের নামে চূড়ান্ত জনদুর্ভোগ পোহাতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। একদিকে বন্ধ জাতীয় সড়ক, অপরদিকে নাকাবন্দি শহর আগরতলার গুরুত্বপূর্ণ সড়ক। সোমবারও এ ধরনের আন্দোলন জারি রাখার দেওয়া হয়েছে ঘোষণা। আন্দোলনের নামে চূড়ান্ত জনদুর্ভোগে যেখানে সুয়োমোটো মামলা নিয়েছিল উচ্চ আদালত, সেখানে ত্রিপুরার ক্ষেত্রে এরকমটা হচ্ছে না কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এই ক্ষেত্রে কেন চুপ বিজেপি, প্রশ্ন উঠছে তা নিয়েও। অতিমাত্রায় তীব্রা মথা নির্ভরতা বিজেপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে, এই আশঙ্কা করছেন দলেরই একাংশ সচেতন নেতৃত্ব। বিষয়টি নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলেও হচ্ছে জোর চর্চা। বিগত দুদিন ধরে বিজেপি শরিক মথার ছাত্র সংগঠন টিএসএফ রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলনের নামে রাজ্যের নানা জায়গায় কার্যত সৃষ্টি করেছে নৈরাজ্যের। রাস্তা অবরোধের নামে রোগীর অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার গাড়িগুলো আটকে দিচ্ছে জোর করে। আটকে দেওয়া হচ্ছে স্কুল পড়ুয়া, কচি কাঁচা ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্তরের পরীক্ষার্থীদের পর্যন্ত। আর যে ত্রিপুরা পুলিশ একসময় রাষ্ট্রপতি কালার্স পুরস্কারে ভূষিত হয়েছিল, ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে। চোখের সামনে রোগী, কচি কাঁচা ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের সঙ্গে এ ধরনের অবিচার হচ্ছে দেখেও কোনো এক আশ্চর্য কারণে সম্ভব হচ্ছে না আইন অনুযায়ী ন্যূনতম ব্যবস্থা নেওয়া। রাজনৈতিক ছত্রছায়ায় ছাত্র সংগঠনের চরম নৈরাজ্য দেখেও অথর্ব হয়ে আছে গোটা প্রশাসন। যদিও ত্রিপুরায় সুশাসন 1 এরপর এখন সুশাসন 2 চলছে এবং পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখা হয়েছে বলে বরাবরই প্রচার করছেন শাসক দলের মন্ত্রী বিধায়করা। এই অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, চোখের সামনে আন্দোলনের নামে নৈরাজ্য দেখেও পুলিশের নীরব দর্শক হয়ে থাকায় কোথায় যাবেন সাধারণ মানুষ? রাজনৈতিক বিশ্লেষকদের কথায় পেছনে একটাই কারণ, বিজেপির শরিক তীব্রা মথা। এ রাজ্যে কি বিজেপির ভিত এতটাই দুর্বল যে মথার প্রতি অতি নির্ভর হয়ে পড়েছে দেশের সর্ববৃহৎ এই রাজনৈতিক দল? প্রশ্ন উঠছে তা নিয়েও। রাজ্য বিধানসভায় আসন সংখ্যা কম হলেও এখনো এককভাবেই সংখ্যাগরিষ্ঠ বিজেপি। সরকার থেকে তীব্রা মথার সমর্থন প্রত্যাহার হলেও এক্ষেত্রে কোনো বিপদ নেই সরকারের সামনে। তারপরও শরিক তীব্রা মথার প্রতি কেন এত নমনীয় মনোভাব পোষণ করছে ভারতীয় জনতা পার্টি তা বোধগম্য হচ্ছে না সাধারণ মানুষের কাছে। কতটা অসহায় হলে এভাবে চোখের সামনে আইন অমান্য এবং নৈরাজ্য সৃষ্টি দেখেও চুপচাপ থাকতে পারে শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও একটা রাজনৈতিক দল, তার দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতীয় জনতা পার্টি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। আন্দোলনের নামে বর্বরতায় রোগীর অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি আটকে দেওয়া হয়। ভূভারতে এরকম নজির আছে বলে জানা নেই কারো। এদিকে গত দুদিন ধরে ত্রিপুরায় আন্দোলনের নামে যেরকম নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তা পশ্চিমবঙ্গ কিংবা অন্য রাজ্যে হলে হাইকোর্টকে হয়তো সুয়োমোটো মামলা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা যেত, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে তা কেন হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ। অন্যদিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান তুলে যে তীব্রা মথার জন্ম, তারা এখন মূল লক্ষ্য বাদ দিয়ে রোমান স্ক্রিপ্ট নিয়ে কেন বাজার গরম করছে তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল। তবে কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড এখন অতীত? প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনপ্রতিনিধি হয়ে যুবদের রাজনীতিতে অংশগ্রহণ করার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার ত্রিপুরা বিধানসভায় আয়োজিত যুব সংসদে এই আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। রবিবার ত্রিপুরা বিধানসভায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল যুব সংসদ। রাজ্যের 8টি জেলার নির্বাচিত 40 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এই যুব সংসদে।
যুব সংসদে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। বক্তব্য রাখতে গিয়ে যুবকরাই দেশের ভবিষ্যৎ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার উদ্দেশ্যে যুবদের জনপ্রতিনিধি হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করা প্রয়োজন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, আর মাননীয় প্রধানমন্ত্রী কি এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছে। এটা একটা কিন্তু চড়াই আমরা বারবার বলছি, শো মাস্ট গো অন। তো আগামী দিন, আজকে আমরা আছি, কালকে নেক্সট জেনারেশন আসবে, নেক্সট টু নেক্সট জেনারেশন আসবে। তো আপনারাই হচ্ছেন ফিউচার। তো এখান থেকে এখন থেকে যদি আমরা অনেক সময় কি করি, রাজনীতির ক্ষেত্রে রাজনীতির নাম শুনলে অনেকে আসতে চায়, এমন একটা অবস্থা হয়েছে। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন না, আমাদের যে ইয়াং, বিশেষ করে ভারতবর্ষ 18 থেকে 25 বছরের কথা বলছেন, এবং আমাদের হিউম্যান রিসোর্স বলা যায়, সারা পৃথিবীর মধ্যে 60 থেকে 65% হিউম্যান রিসোর্স হচ্ছে আমাদের ভারতবর্ষে, তদ্রুপ ত্রিপুরাতেও। তো তাদের যদি পার্টিসিপেশন না থাকে, বিভিন্ন প্রবলেম থাকবে, প্রবলেমের সলিউশন কিভাবে করা যায়, ওনাদের যে চিন্তা, ওনাদের যে ভাবনা, সেইগুলো বিষয় নিয়ে আলোচনা। এক দেশ এক নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এই ধরনের প্ল্যাটফর্মের সদ্ব্যবহার করার জন্য যুবদের উদ্দেশ্যে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক জাতি এক নির্বাচন, আমরা সবাই জানি যে নির্বাচন আমাদের জন্য মানে 5 বছরের জন্য আমরা নির্বাচিত হই, কিন্তু এই নির্বাচন নিয়ে আমরা সারা বছর ব্যস্ত থাকি। ফাইল কিছুদিন গেলে ফাইলে সাইন করা যায় না, কোড অফ কন্ডাক্ট লিখে যায়। তো এই বিষয়ে সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এই ধরনের একটা জেলাস করে এই বিকশিত ভারত যাতে আরো প্রশস্ত হয়, তার জন্য এই যে আমাদের টপিক উনি রেখেছেন। রাজ্য স্তরে কি রেখেছেন, ভারতীয় সংবিধানের 75 বছর এবং আমাদের অধিকার, কর্তব্য এবং অগ্রগতির যাত্রা। কি অদ্ভুত, কত সুন্দর! আমরা যেটা ভাবিনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাবান এবং আমাদের ইনস্টিল করে আমাদের ব্রেনে। এখন তখন আমরা বুঝি না, এটা তো খুব প্রয়োজনীয় টপিক, আমরা তো চিন্তা করি না। তো আজকে যেভাবে দেশকে সুরক্ষার দিকে হোক, আর্থিকভাবে হোক, মানুষের মান উন্নয়নের কথাই যদি বলি, আর্থ সামাজিক উন্নয়ন হোক, যেভাবে দেশকে এগিয়ে নিয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, সব দিকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদেরও উচিত, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরও হাত, যেহেতু এই ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছে, আমরা উই শুড গিভ আওয়ার বেস্ট। আমরা আমাদের উন্নত ভারত গড়ার উদ্দেশ্যে দেশের যুব সমাজকে নিয়ে 2019 সালে এই কর্মসূচি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। রাজ্য স্তরের যুব সংসদ প্রতিযোগিতায় দেশপ্রেমের চেতনায় অনুপ্রাণিত হয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে যুব সম্প্রদায়ের চিন্তা ভাবনার উপর আলোকপাত করা হয় ত্রিপুরা বিধানসভায় প্রথমবারের মতো আয়োজিত যুব সংসদে। এই যুব সংসদে নির্বাচিত 3 জন প্রতিযোগীকে পরবর্তী সময়ে পাঠানো হবে দিল্লিতে কেন্দ্রীয় স্তরের যুব সংসদ প্রতিযোগিতায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের আর্থসামাজিক পরিকাঠামোকে সামনে রেখে 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিক্ষেত্রে সরকারের বরাদ্দ বৃদ্ধি উল্লেখযোগ্য দিক বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সোমবার ত্রিপুরা বিধানসভার চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন থেকে এই বিষয়গুলির উপর হবে আলোচনা। ত্রিপুরার মতো প্রান্তিক এবং আর্থিকভাবে দুর্বল, যেখানে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনাও যথেষ্ট কম, এমন একটি রাজ্যে আর্থিক অবস্থা সুস্থিতিশীল রাখা এবং প্রগতির পথে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যথেষ্টই সমস্যার সংকুল। বিশেষ করে সাধারণ মানুষের চাহিদা যখন নিরন্তর বাড়ছে, জিনিসপত্রের দামে ঊর্ধ্বগতি, মানুষের রোজগারের পথ একটু একটু করে সংকুচিত, তখন একটি প্রাদেশিক সরকার কিভাবে রাজ্যের সব মানুষের আর্থিক কল্যাণের জন্য উপযুক্ত ধারায় কাজ জারি রাখতে পারে, বিষয়টি যথেষ্ট সমস্যাদীর্ণ। তা সত্ত্বেও 2025-26 অর্থ বছরের জন্য 32,423.44 কোটি টাকার করমুক্ত বাজেট পেশ করেছে সরকার, যেখানে ঘোষণা করা হয়েছে 13টি নতুন প্রকল্প।
এছাড়াও প্রস্তাবিত বাজেটে 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। প্রথমত, রাজ্য সরকারের কৃষি ব্যবস্থার উন্নয়নের ধারাবাহিকতায় গত অর্থ বছরের তুলনায় এবার বাজেট প্রস্তাবে 9.49% বেশি অর্থ রাখা হয়েছে। এই বিষয়টিকে ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন সরকারের অবশ্যই একটি ইতিবাচক বা সদর্থক দিক বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। দ্বিতীয়ত, রাজ্য সরকার শিক্ষা খাতে গতবারের তুলনায় প্রায় 11.94% অর্থ বৃদ্ধির প্রস্তাব করেছে, যা অবশ্যই একটি রাজ্যের সামগ্রিক বিকাশের জন্য অত্যন্ত অপরিহার্য। তৃতীয়ত, স্বাস্থ্য খাতেও রাজ্য সরকার আগের বছরের তুলনায় 12.89% বেশি অর্থ বরাদ্দের প্রস্তাব করেছে এই বছর। কৃষি ক্ষেত্রটি ত্রিপুরার সামগ্রিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত বিশেষজ্ঞদের। তাই উচ্চ ফলনশীল ফসলের চাষ বৃদ্ধিতে কৃষকদের আগ্রহী করে তোলার জন্য মুখ্যমন্ত্রীর শস্য শ্যামলা যোজনা চালু করার ঘোষণা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। 2025-26 অর্থবছরের জন্য এই খাতে 5 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের প্রস্তাবও রাখা হয়েছে এই বাজেটে। রাজ্যের শিক্ষার্থীরা উচ্চ প্রশিক্ষণের অভাবে অনেকেই তাদের অর্জিত একাডেমিক নলেজকে কাজে লাগাতে পারেন না বলে মনে করেন অনেকে। এই ক্ষেত্রে সরকারের সহযোগিতায় প্রতিটি জেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার যে প্রস্তাব এই বাজেটে রাখা হয়েছে তাকে সদর্থক বা ইতিবাচক বলে মান্যতা দিচ্ছে বিশ্লেষক মহল। বাজেট প্রস্তাবে বালিকা সমৃদ্ধি যোজনা, রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগরতলা শহরে এসে আটকে পড়া মানুষদের জন্য ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির প্রস্তাব, সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ, 52টি গ্রামীণ বাজারের উন্নয়নে আর্থিক বরাদ্দ ইত্যাদি দিক অবশ্যই সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করেছে, সমর্থন করছেন বিবেচক মহল। যদিও বাজেট সম্পর্কে তাদের অবস্থান থেকেও প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি, কিন্তু এই বাজেটটিকে নাকচ করার সুযোগও তারা পায়নি বিরোধী রাজনৈতিক দলগুলিও। বাজেটকে দিশাহীন বলা হলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে চালু কর্মসূচিগুলো অব্যাহত রাখার প্রশ্নে এই বাজেট ইতিবাচক বলে বিবেচনা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে কাজ বা প্রকল্পগুলি বর্তমানে চলছে সেগুলোকে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া এবং তার মাধ্যমে জনগণের কাছে আরো বাড়তি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে সরকারের উপর। ত্রিপুরা রাজ্যের বাস্তব প্রেক্ষিতে স্থিতিশীল উন্নতির জন্য ধারাবাহিক প্রচেষ্টা এক্ষেত্রে অপরিহার্য। দিল্লির সহায়তা নিয়ে উন্নয়ন কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নের মধ্য দিয়েই রাজ্যের আর্থসামাজিক উন্নয়ন করার বিষয়টিতে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে রাজ্য সরকারের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য দন্ত মহাবিদ্যালয়ে এমডিএস কোর্স চালুর ব্যাপারে অনুমোদন দিয়েছে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। রবিবার বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিডিএস এর পর এবার এমডিএস কোর্স শুরু করা হবে রাজ্য দন্ত মহাবিদ্যালয়ে। ইতিমধ্যেই এক্ষেত্রে অনুমোদন দিয়েছে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। রবিবার বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত দন্ত চিকিৎসকদের এক প্রশিক্ষণ কর্মশালায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে পিএম ডিভাইন প্রকল্পে দন্ত মহাবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য 202 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের দরকার, আমি কথা বলছি এটা। আর মোবাইল ব্যানার কত যাবে? 1 করোড়। যদি আমাদের এত বড় ডেন্টাল কলেজ করতে পারি, কত করোড়? এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী পিএম ডিভাইনে আমাদের 202 কোটি টাকা দিয়েছে ডেন্টাল যে বিল্ডিং করার জন্য ইনফ্রাস্ট্রাকচার। তাহলে 1 কোটি আমরা একটা মোবাইল ভ্যান কিনতে পারবো না? এখানে স্টুডেন্টদের জন্য আমি বারবার চিন্তা করি যে বিডিএস না, আগামী দিনে এমডিএস স্টার্ট করবো আমরা। এর মধ্যে আমার কাছে যা খবর, নেক্সট ইয়ারের জন্য ডিসিআই আমাদেরকে অনুমোদন দিয়েও দিয়েছে। কাগজটা আসার বাকি। আই ডোন্ট নো ওয়েদার ইট হ্যাজ কাম অর নট, বাট অলরেডি আই গট। সো এখান থেকে আমাকে জানানো হয়েছে। তো এই বাড়তি সুবিধাগুলো আমি যখনই শুনি যে এই হচ্ছে সেই হচ্ছে, ডিসিআই প্রবলেম, আমি তখন লাগাই আমার কানেকশন, কি ব্যাপার, কেন দেরি। তো দেখা যায় এগুলো খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়। নেক্সট ইয়ার ভর্তিও খুব সুন্দরভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ডেন্টিস্ট পপুলেশন রেশিও যেখানে 17,500 থাকা প্রয়োজন, সেই ক্ষেত্রে ত্রিপুরায় তার পরিসংখ্যান 17,000 বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ডেন্টিস্ট টু পপুলেশন রেশিও বলে এটাকে, সেখানে 7,500। আর ত্রিপুরাতে স্টেটে এখন আমরা কিন্তু 1,700 আছি।
7,000 আছে। কাজে সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের এখানে কিন্তু রেশু মানে আমাদের এখানে কিন্তু অনেকটা বেটার পজিশনে আমরা আছি, এবং এর মধ্যে প্রায় 28%ই কিন্তু গভর্নমেন্ট সেক্টরে আমাদের এই ডেন্টাল সার্জনরা। ন্যাশনাল লেভেলে কত? 2%। আমাদের যারা বন্ধু বান্ধবরা আছে অনেকে যখন জিজ্ঞেস করে, তৎকালীন সময় জিজ্ঞেস করতো কোথায় আছেন, আমি বললাম এই তো কলেজ হসপিটালে জয়েন করেছি ত্রিপুরা ডেন্টাল সার্ভিসে। তো ওদের কাছে অবাক লাগে ডেন্টাল পাশ করে তারপর মানে চাকরি। ওরা কিন্তু নিজেরাই এন্টারপ্রেনার, আমি বলবো এন্টারপ্রেনার হিসাবে ওরা কাজ করে এবং বেতন যা পায় এর 10 গুণ কামায় ওরা। এইরকম অবস্থা ছিল। রাজ্যে দন্ত চিকিৎসকদের 28% নিয়োজিত রয়েছেন সরকারি হাসপাতালগুলিতে বলে প্রজ্ঞা ভবনে আয়োজিত এদিনের কর্মশালায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে বর্তমানে দন্ত মহাবিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 63। আগামী দিনেকার শতাধিক ছাত্রছাত্রীর জন্য দন্ত মহাবিদ্যালয়ের হোস্টেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে এদিনের প্রশিক্ষণশালায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত পুলিশি অভিযান হল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। সিল করা হল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরি কেলেঙ্কারির অভিযোগ ঘিরে শেষ পর্যন্ত নড়ে চড়ে বসল রাজ্য সরকার। শনিবার দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত সূর্যমণি নগরের ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চলে পুলিশি অভিযান। একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী দখল নেয় প্রশাসনিক ভবনের। এই ক্ষেত্রে চাকুরি পরীক্ষার বিভিন্ন উত্তরপত্র সিল করে দিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরেই ছিল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরি কেলেঙ্কারির অভিযোগ। চাকুরি দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ নেওয়ার মামলা লিপিবদ্ধ হয়েছে সুনির্দিষ্টভাবে। ইতিমধ্যে হাতে নাতে প্রমাণ পেয়ে চাকুরির নামে ঘোষ নেওয়ায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সামনে এসেছে বেশ কিছু কেলেঙ্কারির ঘটনাও। শুধু চাকুরির পরীক্ষা নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় জালিয়াতির ঘটনা ঘিরেও ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। সব মিলে উচ্চশিক্ষার সর্বোচ্চ এই সংস্থার বিরুদ্ধে উঠেছে বিস্তর অভিযোগ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তারাই জড়িয়ে গেছেন স্বজন পোষণ থেকে চাকুরি দুর্নীতির অভিযোগে। এই ক্ষেত্রে পালিয়ে বেড়াচ্ছেন খোদ উপাচার্য। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই ধরনের কার্যকলাপে কালিমা লিপ্ত হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রকও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল টিএসএফ। সোমবার থেকে হবে না কোনো আন্দোলন কর্মসূচি। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালো টিএসএফ। তবে ককবরক ভাষায় রোমান লিপির দাবিতে আগামী দিনে আন্দোলন কর্মসূচি নির্ধারণ করার জন্য একটি কমিটি গঠন করা হবে বলে টিএসএফ এর সভাপতি হামলু জবাতিয়া বলেন। উইথড্র করা হচ্ছে। আমরা সিএমের লোকে দেখা হওয়ার পরে সিএম এটাই বলছে যে ইয়েস ইউ উইল ডেফিনেটলি লুকিং ইনটু ইট রিগার্ডিং দ্য ডিমান্ড অফ টিএসএ, এটাই বলছে। সো ফর আ টাইমিং আমরা এটাই বলবো স্ট্রাইকটা উইথড্র করা হচ্ছে। মানে কালকের যে আন্দোলনটা সেটা হচ্ছে না, সবই থাকবে। হ্যাঁ, সব কোনো জায়গা তো হবে না। না হবে না, তবু আমরা কমিটি ফর্ম করবে, উইল কিপ কন্টিনিউইং দ্য মুভমেন্ট ইন দ্য ফিউচার। সিএম কি কিছু বলেছে? বিদ্যুতের বেসরকারীকরণের প্রতিবাদে বিদ্যুৎ কর্মী ইউনিয়ন ও সিআইটিওর উদ্যোগে রবিবার ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বর্তমানে ভারতবর্ষের বিদ্যুৎ উৎপাদনের প্রায় 53% বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে এবং ওএনজিসির মতো সরকারি সংস্থার প্রায় 50% বেসরকারীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন সেমিনারে অংশগ্রহণকারী বক্তারা। ভারতবর্ষের ভবিষ্যতের সৌর বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ ও উইন্ড এনার্জি প্রকল্পের বিদ্যুতের প্রায় 97% বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়। 2020 সালে যেখানে রাজ্যের বিদ্যুৎ গ্রাহক ছিলেন 8,38,757 জন, যা 2023 সালে বেড়ে দাঁড়িয়েছে 10,21,406 জন।
বছরে যেখানে প্রায় 2 লক্ষ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, সেখানে কি করে রাজ্য বিদ্যুৎ দপ্তর লোকসানের দিকে যাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যের জনগণের মধ্যে। কিন্তু রাজ্য বিদ্যুৎ দপ্তরের রিপোর্ট অনুযায়ী 2023 সালে লোকসান 285 কোটি টাকা দেখানো হয়েছিল, যা 2022 সালে 120 কোটি টাকা ছিল। প্রতি বছর এইভাবে বিদ্যুৎ দপ্তরের লোকসান দেখিয়ে যে ভবিষ্যতে বিদ্যুৎ নিগমকে পুরোপুরি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেই বিষয়ে স্পষ্ট ধারণা করা যাচ্ছে বলে জানিয়েছেন উপস্থিত বক্তারা। ভারতবর্ষের সরকারি বিদ্যুৎ সংস্থা পিএফসি এর রিপোর্ট অনুযায়ী 2022 সালে 53টি বিদ্যুৎ সংস্থার মধ্যে ত্রিপুরার মান ছিল 33 নম্বরে, কিন্তু 2023 সালে এটি দাঁড়িয়েছে 39 নম্বরে বলে জানিয়েছেন উপস্থিত বক্তারা। 2022 সালে যে আমাদের যে ত্রিপুরা সংস্থা, তার র্যাঙ্কিং ছিল 53 এর মধ্যে 33। 53 এর মধ্যে 33 মানে খুবই খারাপ। 22 সালে 2023 সালে এটা হয়ে গেছে 53 এর মধ্যে 39। অর্থাৎ এক বছরে আমাদের যে মান সরকারি সংস্থার হিসেবে সরকারের করা এজেন্সি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন পিএফসি, তারা হচ্ছে যে রেটিং করে, তাদের মান অনুযায়ী আমার সংস্থা 33 থেকে 39 হয়ে গেল। তাহলে রাজ্যের যে বিদ্যুতের যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। আগরতলা সিটি সেন্টারের সামনে রবিবার ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর 95তম শহীদান দিবস পালন করল রাজ্যের বাম সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই ও টিএসইউ একসঙ্গে। শহীদান দিবস উপলক্ষে সংগঠনের কর্মকর্তারা শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ভারতের স্বাধীনতার জন্য বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের আত্মবলিদান স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিত। তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে তাদের কর্মকাণ্ডের জন্য ব্রিটিশ সরকার 1931 সালের 23শে মার্চ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে লাহোর জেলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল। তারপর থেকেই এই দিনটি ভারতে শহীদ দিবস হিসেবে পালিত হয়। ভগৎ সিং এর স্বপ্নের ভারত গড়ার লক্ষ্যে এবং সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের অবসান ঘটানোর জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নিতে হবে বলে ডিওয়াইএফআই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এই স্বপ্নের ভারত, ভগৎ সিং এর স্বপ্নের ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে ডিওয়াইএফআই, টিএফ এর যে সংগ্রাম, এই সংগ্রামকে আরো তীব্র করার শপথ নিচ্ছি। সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে তীব্র করার শপথ আজকের দিনে আমরা গোটা দেশে, গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা ভগৎ সিং এর ছবি প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে এই শপথ আমরা গ্রহণ করছি। সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। এক দেশ এক রেশন কার্ড প্রকল্প বাস্তবায়নের জন্য আগামী 31শে মার্চের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দিয়েছে খাদ্য দপ্তর। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম রাজ্য হিসেবে এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর মাত্র 8 দিন বাকি, কিন্তু এখনো অর্ধেকের বেশি ভোক্তা সম্পূর্ণ করেনি কেওয়াইসি।
ফলে ব্যাহত হতে পারে রাজ্য সরকারের মহৎ উদ্দেশ্য। প্রেক্ষিতে অবিলম্বে কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য আবেদন রেখেছেন রেশন ডিলাররা। আমরা নিজেরা টাকা দিয়ে মাইকিং করতেছি যে আপনারা আসেন, কেওয়াইসিটা করেন, কিন্তু করতেছে না। যেমন আমার এখানে আছে আরো 400-500 করতেছে না। এরকম সারা ত্রিপুরা যে সব রেশনে এই অবস্থা না, বাতিল হইতো না। ডিপার্টমেন্ট আমরা যেটা বলবো যে আপনারা এটা অবশ্যই এটা করতে পারেন। ডিপার্টমেন্ট কিছুদিন পর পরে আমাদের প্রেশার সৃষ্টি করতেছে যে এটা করতে হবে। সার্বিক অংশের মানুষ উপকৃত হবে না 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুষ্টিমেয় একটা অংশ যারা সরকারকে জড়িয়ে রেখেছে আষ্টেপৃষ্ঠে তারাই উপকৃত হবেন এই বাজেট থেকে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রস্তাবিত এই বাজেটের বিরুদ্ধে বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে সুর চড়াবে দল বলেও এদিন জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কোন রকমের জনমুখী আমরা বলতে পারি না। এটা এই বাজেটে আবারও যদি বিকাশ হয়, ওই যে অল্প কিছু অংশের মানুষ ইতিমধ্যে নিজেদেরকে চিহ্নিত করেছে নানাভাবে সুবিধাভোগী হিসাবে, যারা সরকারের আস্থে পৃষ্ঠে জড়িয়ে আছে, যাদের উপর ভয় করে এই সরকারটা চলছে, তাদের যদি বিকাশ হবে। অন্যদিক থেকে সমস্ত অংশের শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, ছাত্র যুবক, তাদের ভবিষ্যৎ আরো দুরবস্থার মধ্যে পড়বে এমনতর জায়গায় দাঁড়িয়ে। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীরা কিভাবে জীবনযাপন করছেন এবং তাদের আর্থিক ও সামাজিক মান উন্নয়ন কতটুকু বাস্তবায়িত হয়েছে তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন রাজ্যবাসী। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আসাম আগরতলা জাতীয় সড়কের 18 মোড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 18 মোড়া এডিসি ভিলেজের 47 মাইল এলাকার পিজিপি কলোনি রয়েছে। এই এলাকার প্রায় 40 থেকে 50টি পরিবারের বসবাসকারী জনজাতিরা বনের লতাপাতা বিক্রি করে ও জুম চাষ করে নিজেদের প্রতিপালন করেন। জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলছেন এই প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীরা। বর্তমানে এলাকার বেশিরভাগ লোক নিজের ও পরিবার প্রতিপালনের জন্য বিকল্প পথ হিসেবে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে থাকা ইট মাটির নিচ থেকে তুলে সেগুলো ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছেন। রাস্তা থেকে ইট তুলে বিক্রি করা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই, কারণ এই এলাকার বসবাসকারী লোকজন খাদ্য সংকট দূরীকরণের জন্যই এই ধরনের কাজে লিপ্ত হয়েছেন বলে তাদের অভিমত। ইটফো মাখনাই যে বাটা মাতারাবো মাখনাই চুলা যে লাইনপুর কংবো যে তোমনা মাখনাই রবিনা রিয়াং নকো রিয়াং জুনো মুহা দিয়া নো বুমাইয়া দাবি দাবা বুরিয়া ইয়া আসাম আগরতলা জাতীয় সড়কের দুই পাশের রাস্তার ইট মাটি খুঁড়ে তুলে নেওয়ার ফলে রাস্তার দুপাশের অনেক জায়গা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণের। বিপিএল কার্ডভুক্ত হয়েও তাদের মিলছে না কোনো সরকারি সুবিধা, এমনকি বৃদ্ধ ভাতা অথবা বিধবা ভাতাও। ভোটের আগে জনজাতিদের আর্থিক সংকট দূরীকরণের জন্য জনপ্রতিনিধিরা বড় বড় আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ভোটের পর তাদের দেখা পাওয়া যায় না বলে জানিয়েছেন প্রত্যন্ত অঞ্চলের জনজাতিরা। দেখো কি কাজ করো তোমরা? আমি তো কাজ করতে পারি না, কিছু রেগা পাইলে রেগা কিছু কিছু খায়। বাতা পাওনি? বাতা বাতা পাই না। বাতাও পাও না? না। বিপিএল আসেনি? আছে। তো বাতা পাও না কেন? বাতা পাইছে না, ওই রান্দি বাতা রান্দি বাতা ওইটাও আমি পাইছে না। মৃত্যু সার্টিফিকেট দিয়ে বুলামি দিছে, ওইটাও পাই না। বয়স হয়েছে না বুলামি। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনজাতিদের জীবন জীবিকা নির্বাহের জন্য যে সংগ্রাম তা নিরসনে বর্তমান রাজ্য সরকার ও এলাকার গণদেবতার ভোটে জয়ী বিধায়করা কী ভূমিকা পালন করেন সেটি এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
আগরতলা কলকাতা রুটে আরো 2টি বিমান যুক্ত করার সিদ্ধান্ত নিল বেসরকারি বিমান পরিবহনকারী সংস্থা ইন্ডিগো। 30 এপ্রিল থেকে শুরু হবে এই বিমান পরিষেবা। 30 মার্চ থেকে আগরতলা কলকাতা রুটের উভয় দিকে 2টি বিমান পুনরায় বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ইন্ডিগো। গত 1 বছর আগে গ্রীষ্মকালীন বিমানসূচি চালুর সময় সেই 2টি বিমান এই রুট থেকে উঠিয়ে নিয়েছিল ইন্ডিগো। 30 মার্চ থেকে গ্রীষ্মকালীন বিমানসূচিতে আগরতলা কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে যে 2টি বিমান পুনরায় চালু করবে ইন্ডিগো, তার মধ্যে রয়েছে একটি 78 আসনের এটিআর বিমান এবং 180 আসনের একটি এয়ারবাস। তবে এই রুটে পুনরায় 2টি বিমান চালানোর ঘোষণা দিয়ে টিকিট বুকিং শুরু করলেও 2-3 বছর আগে আগরতলা থেকে তুলে নেওয়া শিলং ও আইজলের মধ্যে বিমান পরিষেবা পুনরায় চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বেসরকারি এই বিমান পরিবহনকারী সংস্থা। 30 মার্চ থেকে যে এটিআর বিমান পুনরায় চালু হচ্ছে তা হল কলকাতা থেকে 6E7089 সকাল 7টা 15 মিনিটে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে, যা আগরতলায় পৌঁছবে সকাল 8টা 30 মিনিটে। আগরতলা থেকে ফিরতি এটিআর বিমান 6E7014 সকাল 8টা 50 মিনিটে রওনা হবে কলকাতার উদ্দেশ্যে, যা কলকাতায় পৌঁছবে সকাল 10টা 5 মিনিটে। এই রুটে ইন্ডিগোর দ্বিতীয় এটিআর বিমান কলকাতা থেকে 6E7418 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে সকাল 6টা 50 মিনিটে, যা আগরতলায় পৌঁছবে সকাল 8টা 5 মিনিটে। আগরতলা থেকে ফিরতি এটিআর 6E7419 সকাল 8টা 25 মিনিটে রওনা হয়ে কলকাতায় পৌঁছবে সকাল 9টা 50 মিনিটে। ইন্ডিগোর রাতের শেষ বিমান 180 আসনের এয়ারবাস কলকাতা থেকে রাত 6টা 45 মিনিটে রওনা হবে আগরতলার উদ্দেশ্যে, যা আগরতলায় পৌঁছবে রাত 7টা 45 মিনিটে। আগরতলা থেকে ফিরতি 180 আসনের এয়ারবাস 6E6705 কলকাতায় রওনা হবে রাত 8টা 20 মিনিটে, যা কলকাতায় পৌঁছবে রাত 9টা 20 মিনিটে। দিল্লির প্রতিদিনের 180 আসনের এয়ারবাস বিমানের সূচির সময়ও পরিবর্তন হচ্ছে 30 মার্চ থেকে। দিল্লি থেকে প্রতিদিন 6E2206 বেলা 12টা 25 মিনিটে সরাসরি রওনা হবে আগরতলার উদ্দেশ্যে, যা আগরতলায় পৌঁছবে বিকেল 3টায়। আগরতলা থেকে ফিরতি এয়ারবাস বিমান 6E2306 বিকাল 3টা 30 মিনিটে সরাসরি রওনা হবে দিল্লির উদ্দেশ্যে, যা দিল্লিতে পৌঁছবে সন্ধ্যা 6টা 15 মিনিটে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাপানে কর্মসংস্থানের উদ্দেশ্যে টিটিএ এডিসির বাছাই করা 30 জন প্রার্থীকে নিয়ে রবিবার আগরতলা ভোলাগেরি আশ্রম সংলগ্ন মানিক্য কনক্লেভে আয়োজিত কাউন্সেলিং সেমিনারে অংশগ্রহণ করেন টিটিএ এডিসির চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজ্যের 30 জন উপজাতি যুবক যুবতীদের ব্যাঙ্গালোরে জাপানিদের ভাষা, শিষ্টাচার, আচরণ ও সংস্কৃতির উপর প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর প্রার্থীদের জাপানে নিয়োগ দেওয়া হবে। রাজ্যের এএনএম, জিএনএম ও বিএসসি নার্সিং ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রত্যাশীদের জাপানের এই সংস্থায় কাজ করার আবেদনপত্র জমা করার আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি প্রশিক্ষণ সংক্রান্ত 60,000 টাকার ফেরতযোগ্য অর্থরাশি টিটিএ এডিসির থেকে দেওয়া হবে বলেও জানিয়েছেন টিটিএ এডিসির চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 60,000 rupees देंगे। I think the whole fees is 3,50,000। तो वो 3,50,000 भी आपको अभी पेमेंट नहीं करना है। जब आपका नौकरी होगा, जब आपको सैलरी मिलेगा, हर महीना वहां से काटा जाएगा। लेकिन फ्रॉम द एडीसी साइड मैंने 60,000 रुपीज अपनी तरफ से ट्रेनिंग के लिए दे दिया है, तो आपको कष्ट भी नहीं होगा। और हम लोग और एक तरीका निकालने की कोशिश करेंगे जहां में थोड़ा सा एडिशनल बेनिफिट्स भी आपको मिल जाए। नर्सिंग एक ऐसा बिजनेस है, एक ऐसा प्रोफेशन है जहां में आपको नौकरी सिर्फ जापान में नहीं, इंडिया में नहीं, त्रिपुरा में नहीं, दुबई में, कतार में, कुवैत में, बहुत जगह में आपको मिल सकता है। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।